রায়গঞ্জে জমে উঠল বারুণী স্নান ও মেলা। তিথি অনুযায়ী আজ ছিল বারুণী স্নানের বিশেষ পর্ব। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আজ রায়গঞ্জ শহরের কুলিক নদীর বিভিন্ন ঘাটেও বারুণী স্নানের হিড়িক লক্ষ্য করা যায়। ঠিক তেমনই রায়গঞ্জের পাথরমণি ঘাটে সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় করেছিল। সাধারণ মানুষ এদিন পুণ্য স্নান সেরে মন্দিরে পুজো দেন। পুরুষদের পাশাপাশি বহু মহিলাও এই দিন উপস্থিত হয়েছিলেন স্নানের জন্য। মূলত সারা বছরে একবার এই বারুণী স্নান পর্ব আসে। এই দিনে নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন পুণ্যার্থীরা। এদিন সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে চড়কের পাট ঠাকুর নিয়ে নদীতে স্নানে আসেন। ঠাকুরকে স্নান করানো হয় এই দিন। আর কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে চড়কের প্রস্তুতি। সব মিলিয়ে আজ রায়গঞ্জের বারুণী স্নান ছিল চোখে পড়ার মতো। কি নাম তোমার? আমার নাম জিতশীল। বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ গোয়ালপাড়া। এখানে কি করতে এসছো? আমরা বারুণী স্নান করাতে এসেছি ঠাকুরকে। এই যে স্নান, আজকে কেন স্নান করানো? আজকে পুণ্যতিথি, এই কারণে আমরা ঠাকুরটাকে স্নান করাই। মানে আজকের পরে কি চড়কের প্রস্তুতি শুরু? হ্যাঁ, আজকের পর থেকে চড়কের প্রস্তুতি। প্রত্যেক বছরে কি আসা হয়? প্রত্যেক বছর আমরা ঠাকুরকে স্নান করাই। তা এরপর থেকে কি কি হবে? এরপরে আমরা আজকে স্নান করে ঘরে রাখবো। তারপরে আমরা সামনে 25 তারিখে আমরা ধূপ দিব। তারপরে আমাদের ঠাকুর মোটামুটি 4 দিন ঘুরবে। তারপরে আমাদের হাজিরা পুজো, তারপরে আমাদের ভগবতী পুজো হয়ে শেষ। সন্ন্যাস তাহলে আজ থেকেই শুরু? কি না, আজ থেকে শুরু না, আমরা যেদিন ধূপ দিয়ে ঠাকুরকে জাগাবো তারপর থেকে শুরু। 25 তারিখ থেকে? 25 তারিখ। হ্যাঁ। নাম কি? আমার নাম ভক্তি সরকার। ভক্তি সরকার। বাড়ি? বাড়ি দীপনগর। এই যে বারুণী স্নান, দীপনগর পাথরমণির ঘাট। বারুণী স্নানে প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। কেন এই স্নান কেন করে মানুষ? স্নান করি, মা বাপের কর্ম করি। আচ্ছা, মা বাপের কর্ম করতে হয়, 1 বছর অন্তর, তাই করি। তার মানে হচ্ছে পিতৃপুরুষকে স্মরণ করে। হ্যাঁ। এই ঘাটে দেখছি যে পাট ঠাকুরের স্নান হচ্ছে। হ্যাঁ, পাট ঠাকুরেরও স্নান করায়। এই আজকের থেনে ধূপ করে যাবে পাটে। আচ্ছা, পাটে ধূপ করে এই বারুণীর স্নানের থেনে ধূপ করে যাবে। তারপরে চৈত্র মাস গোটাটাই চলবে? হ্যাঁ, গোটা মাসেই, চৈত্র মাসে। কেমন লাগছে এখানে ভিড়? ভিড় অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়, অনেক লোক হয়, সবাই আসে, মা বোন সবাই আসে। এখানে স্নান করে কি ওখানে মন্দিরে পুজো দিতে হয়? হ্যাঁ, ওই অনেক মন্দিরে আছে, মন্দিরে পুজো আছে। এই জায়গা মন্দিরে, শিব মন্দিরে আছে, পুজো করতে হয়। আপনার নাম কি? আমার নাম হলো রসনা রানী সরকার। বাড়ি কোথায়? বাড়ি তো দীপনগরের এই পাড়া। এই বারুণী স্নানে কি এসছেন এবার? এর আগে এসছেন কোনোদিন? এমনি আসি স্নান করে দিচ্ছি। আজকে পূজা দিয়ে। কেন বারুণী স্নান করে? কেন করে? এই যে উলি যায় না, উলির 12 দিন পরে বারুণী স্নান করে। মা ডুঙ্গা ফল টল দেয়, ঠাকুর আনে, তারে দেয়, দক্ষিণী দেয়, চাল দেয়, গাছ দেয়। মানে হোলির 12 দিন পরে এই স্নান হয়? হ্যাঁ। আবার এই যে হয়ে গেল, আবার অষ্টমী, এই 8 দিন বাদে আবার অষ্টমী স্নান হবে। অষ্টমী স্নান হবে। প্রত্যেক বছরই আসেন? না, অষ্টমীর স্নানে কেউ আসে, কেউ আসে না, আমি আর আসিনি। আচ্ছা। আজ 27শে মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হলো নাট্য দিবস। গোটা বিশ্বের পাশাপাশি এদিন রায়গঞ্জ শহরেও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক ও শিল্পী সংঘের পক্ষ থেকে বিশ্ব নাট্য দিবস পালন করা হলো। তবে রায়গঞ্জে খানিকটা প্রতিবাদের সুরে এই দিনটি পালিত হলো। এদিন রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনের সামনে একটি সভার আয়োজন করা হয়। মূলত রায়গঞ্জ শহরে নাট্যচর্চার জন্য রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্র ভবন স্থাপন করা হয়েছিল, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই রবীন্দ্র ভবনের হাল বেহাল হয়ে পড়ে। সংস্কারের অভাবে বর্তমানে রবীন্দ্র ভবনের দরজায় পড়েছে তালা। বহুবার প্রশাসনকে জানিয়েও এ ব্যাপারে কোনো সুরাহা পাওয়া যায়নি বলেই অভিযোগ নাট্যশিল্পীদের। তাই বিশ্ব নাট্য দিবসের দিনে রবীন্দ্র ভবনকে সচল করার দাবিতে সরব হলেন তারা। এদিন রবীন্দ্র ভবনের সামনের দেওয়ালে সাঁটা হয় পোস্টার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক ও শিল্পী সংঘের প্রতিনিধি হারাধন রায় এই বিষয়ে কি বললেন শুনবো। আমার নাম হরিনারায়ণ রায়। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আমি একজন সদস্য, ছন্দম নাট্য সংস্থার আমি সভাপতি। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? আজকে 27শে মার্চ সারা পৃথিবীতে এই 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস হিসেবে উদযাপিত হয়। সেই উদযাপনের নিরিখে আমরা এই রবীন্দ্র ভবনের সামনে রায়গঞ্জের সমস্ত নাট্য দল এবং লেখক শিল্পী সংঘের কর্মীরা এই রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে আমরা জমায়েত হয়েছি, সমবেত হয়েছি। কারণ রবীন্দ্র ভবনকে যদি বাইরের থেকে দেখেন ভেঙে পড়ছে, আর রবীন্দ্র ভবন আজ 5-6 বছর ধরে বন্ধ আছে। সেখানে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড রূপায়িত হচ্ছে না। এখানকার নাট্য দলেরা তারা
এই রবীন্দ্র ভবনে নাটক মঞ্চস্থ করতে পারছে না। যখন ছিল তখন প্রচুর টাকা তাদের ভাড়া দিতে হতো। সেই কারণে আমাদের দাবি এটাকে অবিলম্বে সংস্কার করে সাংস্কৃতিক কর্মীদের জন্য খুলে দেওয়া এবং স্বল্প মূল্যে নাটকের দল সাংস্কৃতিক কর্মসূচি রূপায়ণের জন্য এটাকে খুলে দেওয়া, এটাই মূল বক্তব্য। এই বক্তব্য আজকে বন্ধ, যেহেতু সরকারি অফিস। আগামী দিনে আমরা সরকারের প্রশাসনের কাছেও এই দাবি আমরা তুলে ধরব। এছাড়াও অন্য কোনো দাবি রয়েছে কি আপনাদের? এখানে আর অন্য দাবি নেই, এটাই। ঠাকুর দাদা নাতিদের জমি সমান ভাগে ভাগ করে দিয়েছেন। বর্তমানে সেই জমিতে ভাগ বসিয়েছেন কাকা এবং পিসি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাজিতপুরে। অভিযোগকারীর নাম রুস্তম আলী, বয়স 50 বছর। তার অভিযোগ, গত 8 বছর আগে তার বাবা 3 ছেলে জাহাঙ্গীর রহমান, শেখ তহিদুর রহমান ও তফিকুল আলীর নামে 12 বিঘা জমি সমান ভাগে ভাগ করেছেন। কিন্তু সম্প্রতি রুস্তমের দাদা এবং বোন সেই জমি দখলের চেষ্টা করছেন। অনৈতিকভাবে তারা জমির ওপর বাড়িঘর তৈরি করছেন। পাশাপাশি অভিযুক্ত পক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন রায়গঞ্জ থানার এক দারোগা, এমনটাই অভিযোগ তার উপরে প্রচন্ড অত্যাচার করা হচ্ছে। তাকে খুনের মামলায় জেল খাটানো হয়েছে। পুলিশের কাছে বারবার দ্বারস্থ হয়েও পুলিশ প্রশাসন নিশ্চুপ বলে অভিযোগ তার। সেই কারণে এবারে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হলেন। এ বিষয়ে 11 নম্বর এবং 12 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 প্রধান বারবার পুলিশকে ফোন করলেও পুলিশ কোনো সদুত্তর দেয়নি। রুস্তম আলী, কোথায় বাড়ি? দীর্ঘই বাজিতপুর। কি হয়েছে ঘটনাটা? আমাদের ঘটনা হচ্ছে কি, আমার বাবা 8 বছর আগে জমি দিয়েছে আমার ছেলেগুলাকে। সেই জমিগুলো আমার বাবা রেকর্ড করে দিয়েছে। আমার বাবা 8 বছর পরে মারা গেছে। আপনার বাবার নাম কি ছিল? তজিলউদ্দিন মোহাম্মদ। আচ্ছা, কয় ছেলের নামে জায়গা লিখে দিয়েছে? 3 ছেলে। কি কি নাম? জাহাঙ্গীর আলম, তহিদুর রহমান, আর একজন তফিকুল আলী। জাহাঙ্গীর রহমান, শেখ তহিদুর রহমান, তফিকুল আলী। কত কাঠা করে জায়গা লিখে দিয়েছিল? দিছে জমি দিছে 12 বিঘা, মাও দিছে 2 বিঘা, বাবা দিছে 10 বিঘার মতো আর কি। তাহলে 3 ভাইকেই 3 ছেলেকেই 4 বিঘা করে লিখে দিয়েছে। হ্যাঁ। তারপরে বাবা মানে 8 বছর পরে ইন্তেকাল হয়েছে, বাবা রেকর্ড করে দিয়েছে জমি। হ্যাঁ, আমার দাদা কি করছে, আমার বড় দিদিকে নিয়ে আসে এখানে বাড়ি ঘর করে দিয়েছে। ওর জায়গাতে বাড়ি ঘর করছে, আমার দাদার জায়গাতে। তারপরে এখন দেখতেছে, হ্যাঁ, আমাদের ছেলেগুলার জমিগুলা জাল রেজিস্ট্রি করে, জাল রেকর্ড করে, জাল ইঞ্জেকশন জারি করেছে। ইঞ্জেকশন জারির উপরে বক্কর মিয়া আমাদেরকে যায় হুমকি দিচ্ছে। বক্কর মিয়া বলছে, বক্কর মিয়াটাকে রায়গঞ্জ থানার পুলিশ, আচ্ছা, দারোগা। সেই বক্কর মিয়া যায় বলছে, তোমাকে জেল ঢুকাই দিব। হ্যাঁ, একবার আমাকে জেলে ঢুকাইলো, আর 19 দিন থাকলাম। 19 দিন থাকার পরে আবার জেল থেকে আমি নিকলেছি। আমাকে থানায় হাজিরা দিতে হচ্ছে। তারপরে এদিকে আবার কালকে যায়, আপনাকে বিনা কারণে জেলে ঢুকিয়ে দিল। হ্যাঁ, ওই যে মার্ডার মেলে করেছি আমি, মার্ডার কেসে ঢুকাই দিল। সেই লোকটা এখনো ঘুরে বেড়াচ্ছে। এর আগে আমাকে কিডন্যাপিং কেস দিয়েছে, সেই কিডন্যাপিং কেসে, হ্যাঁ, সেই কিডন্যাপিং লোক এখনো ঘুরে বেড়াচ্ছে। আমার নামে খালি মানে আংফাং কেস দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘরপুরা কেস। এগুলো কেস কে দিয়েছে আপনার নামে? আমার দাদা আমার দিদির নামে দিয়ে করাচ্ছে আর কি। এখন আপনারা কি চাইছেন? আমি বিচার চাচ্ছি। আমি কোর্টে, সিভিল কোর্টে মামলা করেছি। হ্যাঁ, সিভিল কোর্টে মামলা করেছি। কেসে আমি জিতেছি। আমার ডিগ্রি আছে, জমিতে। আমি সিভিল কোর্টে মামলা করেছি, জমিতে ডিগ্রি আছে। আবার জমি দলিল ব্যান করার কেস চলছে আমার। হ্যাঁ, কর্ণজোড়া কোর্টে আমার কেস চলছে। এইখানে আমাদের রায়গঞ্জ থানার মধ্যে, রায়গঞ্জ কোর্টের মধ্যে কেস চলছে। আজকে কি আপনার বাড়ি দখল করতে গেছে? আজকে আমাদের বাড়ি দখল করতে গেছে। হ্যাঁ, অনেক মস্তান বাহিনী নিয়ে আসে। হ্যাঁ, আমার বাড়িতে মারধর করতে আসে। হ্যাঁ, ও আমাদের জায়গায় বাড়ি করতেছে। পঞ্চায়েত প্রধান কি বলছে? প্রধান রায়গঞ্জ থানার মধ্যে, এদের জমিটাতে কিন্তু ওরা জবরদস্তি রায়গঞ্জ থানায় ফোন করেছে। হ্যাঁ, 11 নম্বর অঞ্চল প্রধান, হ্যাঁ, এখনো পুলিশ কোনো তদন্ত করেনি। 12 নম্বরের প্রধান মেম্বার ফোন করেছে, এখনো পুলিশ তদন্ত এখনো যায়নি। নির্যাতিত দম্পতি অবশেষে হাইকোর্টে মামলা করলেন রায়গঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার মঈনুদ্দিন সহ 3 জনের বিরুদ্ধে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ তৃণমূল আইনজীবী সেলের সভাপতি মলয় ঘটকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এপ্রিল মাসের 7 তারিখে। যদিও লিখিত অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে ও আইনমন্ত্রীর কাছে। হাইকোর্টে মামলা দায়ের পর অভিযোগকারীকে আসতে বলা হয়েছে এপ্রিল মাসের 28 তারিখে।
যদিও এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে একাধিক প্রভাবশালী, ফলে ওই দম্পতি দীর্ঘ 1 মাস যাবৎ বাড়ি ছাড়া রয়েছেন। এই মামলা তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দম্পতির। তবে তাদের বক্তব্য, আমরা এর শেষ দেখে ছাড়বো। ওই গৃহবধূকে বেধড়ক মারধর দিয়ে বা পা 3 টুকরো করে দেওয়া হয়েছে। সেই সময় ওই বধূর কোলে ছিল 2 বছরের শিশু, তাকেও মাটিতে আছাড় দিয়ে ফেলে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। এখনো ওই শিশু সুস্থ হয়নি। ওই শিশুর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসকের দাবি। এই ঘটনায় গত 21শে ফেব্রুয়ারি 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। চলতি মাসের 18 তারিখে ফের রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। যদিও অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই দম্পতি। বস্তুত বিবাদের জেরে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে এক বধূর 2 হাত পিছমোড়া করে দড়ি দিয়ে কংক্রিটের স্তম্ভের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে। রায়গঞ্জের বড়বড়ুয়া মন্ডলটুলি এলাকায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বড়বড়ুয়া এলাকায় ইজারার এক পুকুরের ব্যবসায়ীরা মাছ ধরতে এলে আক্রান্ত বধূ সাবিনা খাতুন এবং তার পরিবারের সদস্যরা বাধা দেন। এর জেরে রাতে ওই পুকুরে অন্যতম অংশীদার সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে হামলার অভিযোগ। ঘটনার পর নির্যাতিতার শাশুড়ি রায়গঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার মঈনুদ্দিন ও তার বাবা খালেক আলী সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আবার সিভিক ভলেন্টিয়ারের তরফেও থানায় অভিযোগ করা হয়। তবে নির্যাতিতার পরিবার সূত্রে অভিযোগ, টাকা নিয়েও জমির নথি না দেওয়ায় টাকা ফেরতের দাবি করা হয়। তার জেরেই মঙ্গলবার রাতে ওই সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে অস্ত্র ও লাঠি নিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের মারধর করা হয়। এমনকি বাড়ির টিনের চালাতেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এদিন আক্রান্ত বধূর শাশুড়ি মুসলিমা খাতুন বলেন, প্রায় 6 শতক জমির জন্য 9,85,000 টাকা দেওয়া হয়েছিল ওই সিভিক ভলেন্টিয়ারকে, কিন্তু 3 শতক জমি দেওয়া হয় আমার ছেলেকে। বাকি টাকা ফেরত চাইতে গেলে ওরা বাড়ি ভাঙচুর ও মারধর করে আমাদের। তারপর বুধবার সকালে বৌমাকে দড়িতে বেঁধে মারধর করা হয়। আমার সঙ্গে ঘটনা হয়েছিল, আমি সকালবেলা রান্না করে রুটি বানাচ্ছিলাম। রুটি বানায় আমার বাচ্চাটা কোলে ছিল। আমার বাচ্চাটাকে ছুঁড়ে দিয়ে আমাকে চুল দিয়ে হাতরা দেরি করে ফেলে দিয়ে মারধর করে, আমার শরীরে কোনো কাপড় ছিল না, রড দিয়ে লাঠি দিয়ে মারধর করে তারপরে 2 জন মিলে আমাকে ঘরে নিয়ে যাচ্ছিল ধর্ষণ করার জন্য। মঈনুদ্দিন, কুরমান, আফসার, তখনই পাড়াপতি ভলেন্টে পুলিশ। কোন থানা? রায়গঞ্জ থানা। আমার বউকে যে হিসাবে আমার বউকে মারছে অপরাধীগুলা, মানে এখনো আমার বউ সুস্থ নাই, অসুস্থ আছে তার জন্য। আর আমি বাড়ি ছাড়া হয়ে আছি। বাড়ি যে আমাদের অবস্থা, মা বাবাকে যে মারছে, বাবা মরার পথে একদম লড়াই করতেছে। বাবা এখনো হাঁটতে পারেনি বাবাকে, আমার বউকে মারছে। আর এই অবস্থা দেখে আমি স্যার খুবই দুঃখিত। আমি হাইকোর্টে মামলা করতে আমি হয়েছি, কিন্তু আমার যেই অবস্থা আমাদের বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে ঘরের ভিতরে চলে যায় হুমকি দিতে, এমন ওই মস্তান নিয়ে ওকে বলছে একে মেরে দিব। পাড়া পড়শি মানুষ আসে বলছে যে মেরে দেও না, মেরে দেও না। এই অবস্থা আমি হাসপাতালে ভর্তি করছিলাম। বাড়ি থেকে পায়ে হেঁটে চায়ের দোকানে যাওয়ার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ওই বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম কালুয়া দাস, বয়স 60 বছর, বাড়ি করণদিঘি থানার বিকোর হাটখোলা এলাকায়। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও ঘাতক বাইক চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে পায়ে হেঁটে রাস্তা পার হয়ে চায়ের দোকানে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বৃদ্ধকে নিয়ে আসলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় তার। আপনার নাম? বিনোদ দাস। কোথায় বাড়ি? বিকট। কোন থানা? করণদিঘি। কে মারা গেছে? আমার মামা হন। কি নাম ওনার? কালুয়া দাস। বয়স কত হবে? 60 বছর। কিভাবে মারা গেল? রোডের এই পার থেকে ওই পার যাচ্ছিল, পিছন দিকে আসে মোটরসাইকেল ধাক্কা মারছে। কোন জায়গায় হয়েছে এটা? বিকর বাড়ির পাশে স্ট্যান্ডে, বিকর স্ট্যান্ডে। কবে হয়েছে এটা? এটা হচ্ছে তোমার 17 তারিখ। 17? তারপরে নিয়ে আসলাম এখানে, এখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা শিলিগুড়ি নিয়ে গেলাম। শিলিগুড়িতে থাকলো 6-7 দিন। 6-7 দিন থাকে, ডাক্তার দেখে বললো যে পেশেন্ট তোমার খুবই কন্ডিশন খারাপ, তো বাঁচবে না, বলে তুমি থাকো 2 দিন 3 দিন আরো রাখতে পারো। আমাদের কাছে গরিব মানুষ, আমরা কোথায় পাবো টাকা পয়সা? ওই জন্য আমরা আবার এখানে আনি। আবার তারপরে আজকে 9টার দিক সকালবেলা।
ওনার বাড়ি কোথায়? ওনার বাড়িও বিপদ। আজকে কি পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, আজকে গাড়িটা কি পাওয়া গেছে? ওই বাইকটা গাড়িটা গ্রামের ছিল, ও খরচা দিয়েছিল।